আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস পদার্থবিজ্ঞানের পদার্থের অবস্থা ও চাপ এই চ্যাপ্টারের লেকচার 1 নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি আরিফ আকাশ। আমার পরিচয় হচ্ছে আমি আছি পুটেক্সে এইচএসসি 17 ব্যাচ। তো চলো আমরা শুরু করে ফেলি। এই চ্যাপ্টারে দ্যাট মিন্স পদার্থের অবস্থা ও চাপ এই চ্যাপ্টারে কি কি টপিক নিয়ে আলোচনা করবো সেগুলো এখানে দেওয়া আছে। প্রথমত চাপ নিয়ে আমরা কথাবার্তা বলবো, তারপর ঘনত্ব, তলের ভিতরে কোনো বিন্দুতে চাপ, আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা বা প্লববল, সেই সাথে কিছু এমসিকিউ এবং কিছু সিকিউ প্রশ্ন সলভ করব। সো প্রথমে দেখো, ফার্স্ট হচ্ছে চাপ কি। হোয়াট ইজ প্রেসার? চাপ হচ্ছে কোনো বস্তুর 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত যে বল হয় সেটাকে বলা হয় চাপ। অর্থাৎ আমাদের ফর্মুলা আকারে যদি দেখাই তাহলে প্রেসার পি ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া বা এফ বাই এ। অর্থাৎ তোমার একটা ক্ষেত্রফল নিতে হবে, ক্ষেত্রফলটা নিতে হবে মনে করো 1 মিটার স্কয়ার। হ্যাঁ, এই 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে লম্বভাবে 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 যতটুকু বল প্রয়োগ করা হবে তাকেই বলা হবে কি? চাপ। অর্থাৎ চাপ প্রেসার হচ্ছে ফোর্স বাই এরিয়া। এবং এটা সবসময় মনে রাখবা, লম্বভাবে কাজ করা হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পারপেন্ডিকুলারলি হিসাব করা হয়। তারপরে কথা হচ্ছে ভাই চাপ কেমন রাশি? চাপ কি স্কেলার নাকি ভেক্টর? উত্তর হচ্ছে চাপ একটা স্কেলার রাশি। চাপে হচ্ছে কোনো দিক নাই। ঠিক আছে, এটা একটা প্রযুক্ত বলটা লম্বভাবে পড়তেছে, দ্যাটস ইট। এমনিতে চাপের কোনো নির্দিষ্ট দিক নাই, যেরকমটা তোমার হচ্ছে বেগের ক্ষেত্রে ছিল বা ত্বরণের ক্ষেত্রে ছিল। তারপরে প্রশ্ন, ভাইয়া চাপ কি মৌলিক রাশি নাকি এটা একটা লব্ধি রাশি? উত্তরটা হচ্ছে এটা একটা লব্ধি রাশি বা লব্ধ রাশি। কেন বলো তো? তুমি একটু ভেঙে ভেঙে যদি চিন্তা করো তাহলে দেখবা প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। এখানে ফোর্স এই টার্মটা আসছে হচ্ছে এম এ থেকে। আবার তোমরা জানো ত্বরণ হচ্ছে বেগ বাই সময়, আবার বেগ হচ্ছে সরণ বাই সময়। আবার এরিয়ার দিকে বা ক্ষেত্রফলের দিকে যদি তাকাও, এরিয়া হচ্ছে কি বলতো? মিটার স্কোয়ার, তাই না? আমরা এভাবে বলতে পারি। অর্থাৎ এটা কোথা থেকে আসছে? আমাদের এরিয়াটা আসছে কোথা থেকে? লেন্থের স্কোয়ার থেকে আসছে। সো আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি চাপ রাশিটা আমাদের বিভিন্ন বিভিন্ন মৌলিক রাশি থেকে আসছে। অর্থাৎ এখানে লেন্থ আছে, তাই না, সময় আছে, অর্থাৎ অনেকগুলো মৌলিক রাশির সমন্বয়ে আমাদের চাপ রাশিটা তৈরি হয়। তাই চাপ একটা কেমন রাশি? যৌগিক রাশি বা এটা একটা লব্ধ রাশি। এরপরে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে একক আর মাত্রা দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলো একক আর মাত্রা বের করে ফেলি। প্রথমত প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে আমাদের ফোর্সের একক কি বলতো? আমরা সবাই জানি নিউটন, আর এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, যেহেতু নিচে আছে ইনভার্স অফে, সো নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে তোমরা প্যাসকেলও বলতে পারো। তাহলে চাপের একক কি? চাপের একক হচ্ছে সিম্পলি প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। যদি আমরা বলি তোমাকে মাত্রা বের করতে, তাহলে আমাদের এই নিউটন পার মিটার স্কোয়ারকে আরেকটু ভাঙতে হবে। চলো আমরা নিউটন পার মিটার স্কোয়ারকে আরেকটু ভেঙে ফেলি। নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? আচ্ছা, সমান কি লেখা যাবে? নিউটন কোথা থেকে আসছে বলতো? বলের একক নিউটন। মানে কি? বল আসছে কোথা থেকে? এম এ থেকে। অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে, তার সাথে m-2। সূচকের নিয়মে যদি আমরা এখানে করি কি হয় দেখো, কেজি এম মিটার -1 s-2। অর্থাৎ একদম ভেঙে লিখলে আমরা এককটা দেখবো এরকম। অর্থাৎ চাপের এককটা হবে কিরকম বলো? কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তুমি যদি মাত্রা বের করতে চাও, কেজি আসে ভর থেকে মানে ক্যাপিটাল এম, মিটার আসে লেন্থ থেকে ক্যাপিটাল L-1, আর সময় আসবে হচ্ছে টাইম থেকে ক্যাপিটাল T-2। সো এটাই হচ্ছে আমাদের মাত্রা, ml-1 t-2। এরপরে দেখো, এখানে একটা ফিগার দেখতে পাচ্ছ তোমরা। ফিগারে একটা ইট আছে, ইটটাকে একবার আমরা শোয়ানো অবস্থায় রাখছি আর একবার দাঁড় করায় রাখছি। দ্যাট মিনস অনেকটা এরকম। এই হচ্ছে মনে করি ইটটাকে আমরা একবার এরকম শুয়াই রাখছি, একবার দাঁড় করায় রাখছি। কোন ক্ষেত্রে কতটুকু প্রেসার বা কতটুকু চাপ অনুভূত হচ্ছে সেটা আমাদের এখানে বের করতে হবে। প্রথমত একটু খেয়াল করে দেখো, প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। অর্থাৎ প্রেসার কিন্তু এরিয়া যদি বাড়ানো হয় তাহলে প্রেসার কমে, আবার এরিয়া যদি কমানো হয় তাহলে প্রেসার কিন্তু বাড়ে। খেয়াল করে দেখছো, এরিয়ার সাথে প্রেসার হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যেখানে এরিয়া কম পাবা সেখানে কিন্তু প্রেসার বা চাপটা বেশি হবে। লক্ষ্য করে দেখো, আমাদের এই ইটটা যখন শোয়ানো অবস্থায় আছে তখন কিন্তু আমাদের এরিয়াটা কি বলো? বড়। এই জন্য প্রেসারটা কি হয়েছে? কম হয়েছে। এই জন্য এটা কম পরিমাণ বালুর ভিতরে ডুবছে, কম পরিমাণ বালুর ভিতরে ডুবে গেছে। বাট ভালো করে লক্ষ্য করে দেখো, যখন আমরা এটাকে খাড়া করে দাঁড় করাইছি তখন কিন্তু এরিয়াটা কি হয়ে গেছে বলো?
কম্পারেটিভলি ছোট, এতে করে প্রেসার কি হয়ে গেছে বলো, কম্পারেটিভলি বেশি, এতে করে তখন এই ইটটা বালুর ভিতরে বেশি পরিমাণ ঢুকছে, কারণ এক্ষেত্রে চাপটা কি ছিল বলো, বেশি ছিল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এরিয়া যত কম হবে চাপ তত বেশি হবে, আবার এরিয়া যত বেশি হবে চাপ তত কম হবে। আবার যদি লক্ষ্য করি আমরা, পি এর সাথে ফোর্সের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ ফোর্স যদি তুমি বাড়াও প্রেসার বাড়বে, ফোর্স যদি তুমি কমাও প্রেসার কি হবে বলো, কমবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এরিয়াটাকে ধরে রাখতে হবে, তখন কি বলতো, কনস্ট্যান্ট, এরিয়া তখন চেঞ্জ হবে না। সো এই ছিল আমাদের বেসিক আলোচনা চাপ নিয়ে। আমার মনে হয় তোমরা সবকিছুই বুঝতে পারছো। চলো আমরা সামনের দিকে মুভ অন করি। এবার লক্ষ্য করো, চাপের একক নিচের কোনটি? আমরা তো সলভ করেই ফেলছিলাম, কোনটা ছিল বলো, কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউর অ্যান্সার ইজ এ। চাপের মাত্রা কোনটি? মাত্রা আমরা সলভ করছিলাম, দেখো এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। সো আমাদের অ্যান্সার ছিল কোনটা বলো তো, ডি নাম্বারটা। তারপরে যদি চাই, একটা বস্তুর ক্ষেত্রফল বাড়ালে কি হয় বলো, ক্ষেত্রফল যদি আমরা বাড়াই, একটা অবজেক্টের তুমি যদি ক্ষেত্রফল বাড়াও তাহলে কি হবে বলো। একটা অবজেক্টের ক্ষেত্রফল বাড়াইলে প্রথম কথা আমরা একটা ফর্মুলা লিখে ফেলবো, প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। এরিয়া যদি বাড়ানো হয় তাহলে চাপ কি হবে বলো, কমবে। ভালো কথা। আবার লক্ষ্য করে দেখো, এফ ইকুয়াল টু লেখা যায় পি এ, তাহলে যদি এরিয়া যদি বাড়ানো হয় ফোর্স তো বাড়বে, অর্থাৎ বল বাড়ে, কিন্তু এর সাথে কিন্তু ঘনত্বের কোনো সম্পর্ক নাই। তাহলে অ্যান্সার হবে কোনটা বলতো, এ নাম্বারটা, কারণ ঘনত্বের সাথে এক্ষেত্রে কোনো প্রকারের কোনো ধরনের রিলেশন নাই। নেক্সট ওয়ান, চাপ বা প্রেসার এটা কেমন রাশি? এটা কি লব্ধি রাশি, মৌলিক রাশি, ভেক্টর নাকি স্কেলার রাশি? আমি তোমাদেরকে পড়াই ফেলছি, চাপ একটা লব্ধ রাশি, চাপ একটা স্কেলার রাশি। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কোনটা বলতো, বি নাম্বারটা, 1 ও 3। আমার মনে হয় তোমরা এতটুকু সবাই ধরতে পারছো। জাস্ট একটু মেমোরাইজ করে নাও, এই টপিকগুলো কোয়াইট ইজি, এগুলো নিয়ে আসলে আমাদের কোনো প্রকারের মাথা ব্যথা হবে না, আমরা এগুলো কভার আপ করে ফেলতে পারবো। সো চলো সামনে যাই, দেখি কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে চাপ কাকে বলে? আচ্ছা ঠিক আছে, সো আমি তোমাকে ফর্মুলাটা লিখে দিই, প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। অর্থাৎ আমরা এভাবে বলতে পারবো যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে উপরে লম্বভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রযুক্ত বল, যতটুকু বল বা প্রযুক্ত যতটুকু ফোর্স থাকে, প্রযুক্ত বল যেটাটুকু থাকে সেই বলকেই বলা হয় কি বলো, সিম্পলি প্রেসার বলে। কোয়াইট ইজি তাই না? সো চলো সামনে যাই। নেক্সট প্রশ্ন, সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটা আর ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা কোনটা কষ্টসাধ্য? আচ্ছা ঠিক আছে, সমান ইটের রাস্তায় হাঁটতেছো, অর্থাৎ এই ক্ষেত্রে মনে করো রাস্তাগুলো এরকম, রাস্তায় মনে করো হচ্ছে সোজা সোজা রাস্তা। সো যখন সমান ইটের রাস্তায় তুমি হাঁটবা তখন এরিয়াটা ডেফিনেটলি কি হবে, বেশি হবে। সো আমরা জানি পি ইকুয়াল টু কি বলো, ফোর্স বাই এরিয়া। এরিয়া যদি বেশি হয় প্রেসার কম হবে, মানে চাপ কি হবে বলো, কম লাগবে। তো ডেফিনেটলি ডেফিনেটলি কি হবে, আমাদের এই ক্ষেত্রে হাঁটাটা সুবিধাজনক হবে বা আরামদায়ক হবে। কিন্তু যদি কেসটা এরকম হতো যে ইটের খোয়া আছে, ইটের খোয়া মানে এরকম এরকম করে মনে করো ইট আছে কিছু, ওই যে ইটের ভাঙ্গা ভাঙ্গা অংশ। এবার লক্ষ্য করে দেখো, যখন এখন হাঁটবা তুমি, একটু আগে দেখো আমি যখন চাপ তোমাদেরকে পড়াইছিলাম তখন এরিয়ার বিষয়টা কিন্তু ভালো করে বুঝাই দিছিলাম তোমাদেরকে, তাই না, যে এরিয়ার ফোর্সটা কিভাবে পড়তেছে, দেখতে হবে যে এরিয়াটা আমরা কিভাবে কাউন্টে আনি। তো যখন আমরা এরকম ইটের খোয়া নিব, মানে এরকম চিকন চিকন ইট থাকবে, লাইক সাপোজ মনে করো এরকম কিছু একটা, হ্যাঁ এরকম একটা কিছু থাকবে বা এরকম কিছু একটা ইটের খোয়া থাকবে, তখন কিন্তু খেয়াল করো যখন তুমি উপর থেকে ফোর্স দিবা, উপর থেকে যখন তুমি ফোর্স দিবা, উপর থেকে যখন তুমি ফোর্স দিবা, তখন দেখো তো এই এরিয়াটা, এই এরিয়াটা কত 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 চিকন হচ্ছে, এরিয়াটা কিন্তু অনেক অনেক কম হয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি পি ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, আমরা জানি প্রেসারের সাথে এরিয়া হচ্ছে ব্যস্তানুপাতিক। সো এরিয়া যত কম হবে প্রেসার কি হবে কত তত বলো তো, বেশি হবে। সো তখন চাপ অনেক বেশি হবে। সো ডেফিনেটলি হাঁটাটা আর আরামদায়ক থাকবে না, হাঁটা কেমন হয়ে যাবে বলো, তখন হাঁটা হয়ে যাবে আমাদের কষ্টসাধ্য। সো এই ছিল বেসিক, আমার মনে হয় তোমরা গুছায় এটা পরীক্ষায় লিখে দিতে পারবা। তো চলো সামনের দিকে যাই। এর পরের প্রশ্ন দেখো কি বলছে, এখানে দুইটা বস্তু আছে, একটা এ বস্তু একটা বি বস্তু। আচ্ছা আমাদের এখানে বি বস্তু নিয়ে কোনো ই নাই, বি বস্তু নিয়ে আমাদের এখানে কোনো প্রকারে তোমার হচ্ছে কোনো
কোশ্চেনে কোনো অ্যান্সার নাই বা কিছু নাই। সো আমাদের আলোচনা করতে হবে মেইনলি কোন বস্তুটা নিয়ে, এ বস্তু নিয়ে। সবাই একটা ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো। সো তাহলে আমাদের এটা সলভ করতে ইজি হবে, কোনো প্রবলেম হবে না, আমরা এমনিতে এটা সলভ আউট করে ফেলতে পারবো। সো চলো দেখি কিভাবে কি করতে হবে। কি বলছে দেখো, এ বস্তু দেওয়া আছে, এ বস্তুর ভর হচ্ছে 600 গ্রাম। ওকে, দ্যাটস কুল। এবং হচ্ছে এ বস্তুর হচ্ছে তোমার দৈর্ঘ্যটা দেওয়া আছে 10 সেন্টিমিটার আর প্রস্থটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, এবং ঘনত্ব বলে দেওয়া আছে 1.05 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, কি বলছে, এ বস্তু কর্তৃক এবি তলের উপর চাপের মান নির্ণয় করতে বলছে। মানে এবি যে তল, একটা এ বস্তুটা, এ মনে করো এ বস্তুটা, জাস্ট লক্ষ্য করো, ধরো এটা হচ্ছে এ বস্তুটা, এ বস্তুটাকে তুমি হচ্ছে মনে করো হচ্ছে এর উপর রাখছো, তাহলে এই তলের উপরে সে কতটুকু কি দিবে বলো তো, চাপ প্রয়োগ করবে। চাপটা আমাদেরকে বের করতে হবে। ভাই এই চাপটা আমরা কিভাবে বের করব, জাস্ট ফর্মুলা বসিয়ে দাও, এমনি হয়ে যাবে, কোয়াইট ইজি একটা ম্যাথ। সো উই নো প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তাই না? সো ফোর্স ইকুয়াল টু কি লেখা যাবে বলো, এম জি বাই এরিয়া। এম কত দেখো, এম দেখো আমাদের প্রশ্নে গিভেন দেওয়া আছে 600 গ্রাম। 600 গ্রাম মানে হচ্ছে 600 বাই 1000, 0.6, জি এর মান 9.8, ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া কত, এরিয়া হচ্ছে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 10 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার, 10/100 মিটারে কনভার্ট করলাম, ইন্টু 5/100, এটাও আমরা কিসে কনভার্ট করলাম বলো, মিটারে কনভার্ট করে নিলাম। প্রত্যেকটা ভ্যালু তুমি বসাবা এবং অবশ্যই অবশ্যই মনে রাখবা ভ্যালুগুলো আমাদেরকে এসআই ইউনিটে বসাইতে হবে। যদি আমরা যোগ বিয়োগ করি, চলো ক্যালকুলেট করে দেখি মানটা কত আসে। 60/1000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই কত আসছে দেখো তো, 10/100 ইন্টু 5/100। ওকে, সো দেখো তো অ্যান্সার তোমাদের কত আসে। আমার আসছে হচ্ছে একটু ভালো করে কাউন্ট করে দেখো যে অ্যান্সার ঠিকঠাক আমাদের আছে নাকি, সবার অ্যান্সার ঠিকঠাক করতে পারছি নাকি। ঠিক আছে, আমরা আরেকবার অ্যাকুরেটলি চেক করে দেখি। 600 গ্রাম ছিল তাই না? সো 600/1000 ইন্টু 9.8। ওকে, নেক্সট ওয়ান কত দেখো তো, 10/100 ইন্টু কত, 5/100। ওকে, ডান। এটা আসে 1176। তোমরা মিলাবা, হ্যাঁ? আমি দুইবার চেক করে দেখছি যে ম্যাথটা ঠিকঠাক হয় নাকি। আমার দুইবারই আসছে 1176 প্যাসকেল। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো চলেন সামনের দিকে আমরা মুভ অন করি। এরপরে দেখো কি বলছে, ঘনত্ব। কোন বস্তুর একক আয়তনে ভরকে বলা হয় ঘনত্ব, এবং ঘনত্বের যে আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে ভর বাই আয়তন, এম বাই ভি। অর্থাৎ 1 মিটার কিউব আয়তনে যতটুকু ভর থাকে, যতটুকু ভর থাকে তাকেই বলা হয় সিম্পলি কি বলো, ঘনত্ব। পাশে দেখো একটা ফিগারে একটা বস্তুকে আমরা কি করতেছি, পানির উপর রাখছি এবং বস্তুটা কি হয়ে যাচ্ছে, টুকুস করে ডুবে যাচ্ছে। খেয়াল করে দেখো বস্তুটা কিন্তু ডুবে গেছে। কেন ডুবে গেল, কারণটা হচ্ছে কি, বস্তুর ঘনত্বটা ডেফিনেটলি পানির ঘনত্ব থেকে কি ছিল, বেশি ছিল। কারণ আমরা জানি যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি হবে তখন বস্তু কি হয়ে যাবে, ডুবে চলে যাবে নিচের দিকে, এটা ডুবে যাবে, এটা তখন আর ভেসে থাকবে না। এবার একক দেখো, একক আমরা কি লিখেছি, কেজি পার মিটার কিউব। কিভাবে ভাইয়া, খুবই ইজি, কোয়াইট ইজি। রো ইকুয়াল টু এম বাই ভি। রো হচ্ছে আমরা জানি ঘনত্ব, এম হচ্ছে আমাদের ভর যার একক কেজি, আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। এটা কি হবে বলো, কেজি পার মিটার কিউব। একইভাবে মাত্রা কি হবে, এম এল টু দি পাওয়ার -3। সো কিছু এমসিকিউ আছে। প্রথম প্রশ্ন হচ্ছে মানব দেহের ঘনত্ব কত। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা অ্যাকচুয়ালি এটা একটু যদি সার্চ দিয়ে দিয়ে দেখো, পড়াশোনা করো, তাহলে জানতে পারবা, না হলে এগুলো আসলে বোঝাটা একটু মুশকিল। সো অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে এখানে হবে 0.99 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপরে বলছে দুইটা বস্তুর আয়তন সমান হলেও যার ঘনত্ব বেশি সেটাই ভারী। সিম্পল কথা, তোমরা জাস্ট লক্ষ্য করে দেখো, আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এম ইকুয়াল টু কি লেখা যায়, রো ভি। বলছে দুইটার ভলিউম বা আয়তন সেম, তোমরা আমাকে বলো এম এর সাথে রো কি সমানুপাতিক। সিম্পল কথা, যার রো বেশি হবে তার ভর বেশি হবে, আবার যার রো কম হবে তার ভরও কম হবে। সো অ্যান্সার ইজ কোয়াইট ইজি, ঘনত্ব বেশি হলে সেটি ভারী হবে। ঠিক আছে,
আর এটা হচ্ছে ঘনত্ব কম হলে সেটি হালকা হবে, এটাও ঠিক আছে। মাঝখানেরটা হবে না। অ্যান্সার হচ্ছে 1 আর 3। 1 আর 3 কোনটা দেখো তো, বি নাম্বারটা। আমার অ্যান্সার আসছে হচ্ছে বি নাম্বারটা। 1 আর 3 অ্যান্সার হচ্ছে কোনটা, বি নাম্বারটা। তারপরে প্রশ্নের দিকে চলো আমরা লক্ষ্য করে দেখি যে এখানে কি দেওয়া আছে। বলছে কোনটি ঘনত্বের একক। ভাইয়া আপু আমি তোমাদেরকে পড়াই ফেলছি। ঘনত্বের একক কি ছিল বলো, কেজি পার মিটার কিউব। ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। নেক্সট ওয়ান, নিচের কোন তাপমাত্রায় মানে টেম্পারেচারটা বের করতে বলছে পানির ঘনত্ব সর্বাধিক সবচেয়ে বেশি। মনে রাখবা এই টেম্পারেচারটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। আর 4 ডিগ্রি সেলসিয়াস মানে 273+4 এত কেলভিন। তাহলে কত হয় বলো, 277 কেলভিন। অ্যান্সার হবে কোনটা, সি নাম্বারটা। একটা তোমরা নোট মনে রাখো যে 4 ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলেও ঘনত্ব কমে, আবার 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি টেম্পারেচার কমানো হয় তখনও ঘনত্ব কমে। এগুলো নিয়ে ডিটেলসে তোমরা বড় হলে শিখবা। আমি জাস্ট তোমাদেরকে একটা নোটস দিয়ে দিলাম যাতে তোমরা এটা পড়তে পারো, এটা বুঝে শুনে তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট, ধ্রুব ভরের ক্ষেত্রে আয়তন ও ঘনত্বের সম্পর্ক কোনটি। আচ্ছা ঠিক আছে, আমরা জানি এম ইকুয়াল টু রো ভি, মাত্র আমরা দেখছি। তাহলে রো ইকুয়াল টু কি লেখা যাবে, এম বাই ভি। এম বলে দিছে ধ্রুব, কনস্ট্যান্ট, তাহলে বলা যাবে রো ইজ প্রপোর্শনাল টু 1/v। এই ধরনের গ্রাফ যখন আসবে তখন এই গ্রাফটা এক্স্যাক্টলি তোমরা যদি মানগুলো বসাও, ভি এর মান বসাও, মনে করো ভি এর মান 1 2 3 4 বসাইলা, এদিকে কত পাবা, 1 পাবা, 1/2 পাবা, 1/3 পাবা, 1/4 পাবা, তাই তো। এভাবে যখন মানগুলো তুমি বসাবা, বসে বসে চেক করবা এবং গ্রাফ প্লট করে দেখবা এ ধরনের গ্রাফ সবসময় হয় পরাবৃত্ত। ঠিক আছে, অনেকে এটাকে অধিবৃত্ত বলে, আসলে সেটা হচ্ছে পরাবৃত্তাকার শেপ বা প্যারাবোলিক শেপ। তোমরা মানগুলো বসায় বাসে বাসে চেক করে দেখো। ঠিক আছে, তো চলো সামনের দিকে মুভ অন করি। এর পরের প্রশ্ন কি বলছে দেখো, যে বরফ পানিতে ভাসে কেন। তোমাদেরকে 10টা সেকেন্ড টাইম দিলাম এটা নিয়ে চিন্তা করার জন্য। তুমি একটু চিন্তা করে আমাকে জানাও যে উত্তরটা কি হবে, যে বরফ পানিতে ভাসে কেন, এর রিজনটা কি, কেন বরফ পানিতে ভাসবে। কে সো তোমাদের টাইমস অলমোস্ট আপ। এখন আমার এটা তোমাকে বুঝাই দিতে হবে যেহেতু তোমরা এটা ধরতে পারো নাই। প্রথম কথা হচ্ছে বরফ পানিতে কেন ভাসে, এটা কিভাবে আমরা ব্যাখ্যা লিখবো। এই ব্যাখ্যাটা একদম সহজ, এভাবে লিখে দিবা যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি, তাপমাত্রায় তোমার পানির ঘনত্ব কি হয়, ম্যাক্সিমাম হয়। এটা আমরা জানি যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কি হয়, ম্যাক্সিমাম হয়। এর থেকে যদি আমরা টেম্পারেচার বাড়াই, 4 ডিগ্রি সেলসিয়াস থেকে টেম্পারেচার বাড়াই তাহলেও ঘনত্বটা কমে, আবার 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি টেম্পারেচার কমাই তখনও ঘনত্ব কি হয় বলতো, কমে। তো তুমি লক্ষ্য করে দেখো এ থেকে বোঝা যাচ্ছে যে বরফের ঘনত্ব অবশ্যই অবশ্যই পানির ঘনত্বের থেকে কি বলতো, কম। যেহেতু বরফের ঘনত্বটা কি বলতো কম, আমরা জানি ঘনত্বের ক্ষেত্রে আমরা এভাবে জানি যে মনে করো রো বস্তু ডিভাইডেড বাই ধরো রো পানি, বের করে দেখলাম এবং মানটা ধরো হচ্ছে 1-এর ছোট হলো। এর মানে কি, কখন 1-এর ছোট হয়, যখন বস্তুর ঘনত্ব পানি ঘনত্ব থেকে কি বলতো কম, তখন এই ওভারঅল ভ্যালুটা কি আসবে, 1-এর থেকে ছোট। এর মানে হচ্ছে কি বস্তুটা পানিতে ভেসে থাকবে, বস্তুটা ডুবে যাবে না। এর মানে হচ্ছে বস্তু ভাসবে। ঠিক আছে, আর যদি এরকমটা হয় যে রো বস্তু ইকুয়াল টু রো পানি হয়, বস্তু তখন ভাসবে কিভাবে জানো, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। এর মানে কি, এর মানে হচ্ছে বস্তু মনে করো ধরো এটা হচ্ছে পানি, আমাদের বস্তুটা এক্স্যাক্টলি এইভাবে ভাসবে, একদম নিমজ্জিত অবস্থায় বস্তুটা কি করবে বলতো, তখন ভাসবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তু তখন আমাদের এরকম করে ভেসে থাকবে। আর যদি বাই এনি চান্স রো বস্তু গ্রেটার দেন রো পানি হয়, তাহলে যখন তুমি বস্তুকে পানিতে ছেড়ে দিবা তখন কি হয়ে যাবে, বস্তু ডুবে যাবে। কমন সেন্স, লাইক
মনে করো একটা লোহার বল তুমি পানিতে ছেড়ে দিলা, তখন লোহার বলটা কি হয়েছে, পানিতে ডুবে যায়, কারণ লোহার বলটার ঘনত্ব পানি ঘনত্ব থেকে কি হয়ে যায়, বেশি হয়ে যায়। ঠিক আছে, এগুলো নিয়ে আরো ডিটেলস আমরা পড়াশোনা একটু পরে করব। কারণটা হচ্ছে এখানে একটু ঝামেলা আছে, এখানে প্লবতা রিলেটেড একটা টার্ম আছে, যেটা তোমাকে একটু ডিটেলসে পড়ালে তুমি পরবর্তীতে এটা ভালো মতোই বুঝতে পারবা। সো চলো সামনের দিকে আমরা মুভ অন করে দেখি যে এরপরে আমরা কিভাবে কি পড়বো। ওকে, নেক্সট দেখো কি বলছে। আহ দাঁড়াও একটা সেকেন্ড। গোলাক গোলাকৃতির একটি নিরেট রাবারের বলের ব্যাসার্ধ দেওয়া আছে 21 সেন্টিমিটার, বলটার ভর বলে দেওয়া আছে 5 কেজি। আচ্ছা, একটা বল আছে, লোহার বল আছে, লোহার বলটার ভর হচ্ছে 5 কেজি। তারপর বলছে পানি ঘনত্ব 1000 কেজি/মিটার কিউব। বলটিকে পানিতে নিমজ্জিত করার জন্য, এই বলটাকে মানে লোহার বলটাকে তুমি পানিতে নিমজ্জিত করার জন্য লোহার টুকরা বলের অভ্যন্তরে প্রবেশ করানো হলো। আচ্ছা, কনসেপ্টটা বোঝা যাচ্ছে, খুব একটা পেইনফুল কিছু না। মানে জিনিসটা এরকম, মনে করো একটা লোহার বল, হ্যাঁ, এই লোহার বলকে তুমি পানিতে নিমজ্জিত মানে ডুবাবা। ঠিক আছে, ডুবানোর জন্য এই লোহার বলের ভিতরে আরো কিছু লোহার টুকরা প্রবেশ করছো। প্রত্যেকটা লোহার টুকরার ভর হচ্ছে 5 কেজি। তাহলে কনসেপ্ট এরকম, একটা লোহার বল নিচ্ছ, ফাঁপা লোহার বল, ধরো তার ভর কত, 5 কেজি, এবং তুমি আরো আরো 5 কেজি লোহার বলের টুকরা নিচ্ছ। ধরো এই একটা লোহার বল, এটা 5 কেজি, এই একটা লোহার বল, এটা ধরো 5 কেজি। এগুলো নিয়ে এই লোহার বলের ভিতরে এভাবে ঢুকাই দিচ্ছ। টার্গেট তোমার কি, টোটালটাকে তুমি কি করবা, পানিতে নিমজ্জিত করবা। তাহলে কিভাবে কি আমরা করতে পারি, চলো দেখি। সো লক্ষ্য করে দেখো, রাবারের বলটি প্রথমে চাইছে ঘনত্ব নির্ণয় করতে বলছে। গ নাম্বারে আমাদের প্রশ্ন হচ্ছে কি বের করতে হবে, ঘনত্ব বের করতে হবে। সো আমরা ঘনত্ব কিভাবে বের করব, ঘনত্ব বের করা কোয়াইট ইজি। এখানে চলো করে ফেলি ক নাম্বার প্রশ্নটা। আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল টু ভর বাই আয়তন, তাই না? আচ্ছা ঠিক আছে, আবার ভর বাই আয়তন হচ্ছে, যেহেতু গোলাকৃতি বস্তু প্রশ্নে বলে দিছে এটা গোলাকৃতির বস্তু, লেখা যাবে 4/3 পাই r কিউব। এটুকু তোমরা জানো। ভর দেওয়া আছে 5 কেজি, 4/3। পাই কত, পায়ের মান তুমি জানো 3.1416, লিখলাম না। এর সাথে হচ্ছে আর কিউব, আর 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 খুঁজো তো। বলের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার, বলের ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার। ঠিক আছে, 21 সেন্টিমিটার। তাহলে কিভাবে করবা দেখো, 21/100 কিসে কনভার্ট হয়ে যাবে এটা, এটা ডেফিনেটলি কনভার্ট হয়ে যাবে তখন মিটারে, মানে কত, 0.21 মিটার, তাই তো। 4/3 পাই 0.21 তার হোল কিউব। দেখো কত সহজ, জাস্ট ভ্যালু গুলো বসাবো। চলো ক্যালকুলেটর হাত দেই। 5/4/3 পাই ইন্টু কত বলো, 0.21 হোল কিউব। এটা আসে আমার 128.89 কেজি/মিটার কিউব। সো দ্য অ্যান্সার ইজ কোয়াইট ইজি। তারপরে কি বলছে, ঘ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 10টা লোহার টুকরা বলের ভরের সমান। আচ্ছা মানে বুঝতে পারছি, সিম্পলি বাংলা ভাষায় বলি, এখানে খুব উল্টাপাল্টা ভাষায় লেখা আছে। 10টা যে লোহার টুকরা তুমি বলের ভিতরে প্রবেশ করাইছো, এরপরে ওই বলটা পানিতে কি ডুবে যাবে নাকি ভেসে থাকবে, এটা ব্যাখ্যা করতে বলছে। তুমি আমার কও, একটা লোহার টুকরার ভর কত ছিল, মানে লোহার টুকরার ভর ছিল 5 কেজি। একটা লোহার টুকরা, এই যে লোহার টুকরাগুলো যে আনছিলাম, এই লোহার টুকরাগুলো ভর কত ছিল, 5 কেজি করে। লোহার বলটাও ছিল 5 কেজি। তুমি এই লোহার বলের ভিতরে 10টা লোহার টুকরা ঢুকাইছো, মোট কতটুকু ভর হয়েছে বলো তো। তোমার নর্মালি মনে হচ্ছে, বলো কতটুকু মোট ভর হয়েছে, জাস্ট ইমাজিন করে দেখো, তাহলেই বুঝতে পারবা। একদম সহজ জিনিস, জাস্ট ভ্যালু গুলো বসাইলে দেখবা যে হয়ে যাবে। সো লক্ষ্য করি আমরা, আমাদের ফার্স্ট টার্গেট আমরা কি বের করবো বলো তো, মোট ভরটা বের করবো। তাহলে মোট ভর কত হবে, টোটাল ম্যাস ইকুয়াল টু, টোটাল ম্যাসটা কত হয় চলো দেখি, একটা সেকেন্ড সরি। টোটাল ম্যাস কত হচ্ছে দেখো, টোটাল ম্যাস হচ্ছে প্রথমত ছিল হচ্ছে 5 কেজি, আর 10টা ঢুকাইছো, ওইটার প্রত্যেকটা 5 করে, তাহলে টোটাল কত হবে বলো, 55, 55 কেজি। আচ্ছা, আর কি কি বলে দিছে প্রশ্ন পড়ে পড়ে দেখো। টোটাল ম্যাস পেয়ে গেছি আমরা, টোটাল ভর পেয়ে গেছি কতটুকু। এখন আমাদের টার্গেটটা হচ্ছে, এই যে মানে তুমি লোহার বলটার ভিতরে যে 10টা লোহার টুকরা ঢুকাইলা, এই অংশটা, এই জিনিসটা কি এখন পানিতে ভাসবে না ডুবে যাবে। তুমি আমাকে বলো যে পানির ঘনত্ব কত। পানির ঘনত্ব আমরা কত জানি, 1000 কেজি/মিটার কিউব, উইল অল নো, তাই না, আমরা সবাই জানি। তাহলে এখন বস্তু ঘনত্ব চলো বের করি। রো বস্তু, কোন বস্তুটা, এই যে যে এই ম্যাস, টোটাল ম্যাস অবস্থায় এই রো বস্তুটা আমরা চলো বের করি, 10টা লোহার বল সহ। কত আসে চলো দেখো, ভর বাই কি বল, আমরা জানি ভর বাই
আয়তন একদম সিম্পল হিসাব, ভরটা কত 55, আয়তন কি লিখছিলাম ওই যে উপরে লিখছি দেখো 4/3 পাই.21 তার হোল কিউব। এই যে এখানে আমরা কিন্তু আয়তনটা ইউজ করছি। এবার এটাকে জাস্ট তোমরা ক্যালকুলেট করো, করে আমাকে সলিউশনটা একটু জানাও যে অ্যান্সারটা কত আসে। 55 ডিভাইডেড বাই 4/3 পাই.21 তার হোল কিউব। আচ্ছা, আমার এটা সলভ করার পর আসছে 1417.8 কেজি পার মিটার কিউব। বলো, ভালো করে তাকায় দেখো, যেহেতু রো বস্তু গ্রেটার দেন রো ওয়াটার, বলো তো ঘটনা কি হবে? সুতরাং বস্তু ডুবে যাবে, বস্তু কিন্তু ভেসে থাকবে না, বস্তু নিমজ্জিত হয়ে যাবে। বস্তু কি হয়ে যাবে তখন? ডুবে যায়, কারণ বস্তুর ঘনত্ব পানি ঘনত্ব থেকে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। সো ডেফিনেটলি এই ক্ষেত্রে বস্তু ডুবে যাবে। এরপরে যাই, চলো আমরা নেক্সট, আমাদের টপিক হচ্ছে তরলের ভিতরে কোনো বিন্দুতে চাপ বের করব। একটা লিকুইডের ভিতরে কোনো বিন্দুতে প্রেসার বের করার ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু এইচ রো জি। পি হচ্ছে তরলের ভিতরে যে কোনো বিন্দুতে আমরা যে চাপ বের করব সেই চাপ, এইচ হচ্ছে গভীরতা, মানে কত গভীরতায় আমাদের বিন্দুটা আছে। লাইক মনে করো সি পয়েন্ট নিয়ে কাজ করতেছো, গভীরতা সবসময় হিসাব করতে হয় উপরিতল থেকে। সো তখন গভীরতা হবে এইটা এইচ। তুমি বি পয়েন্ট নিয়ে কাজ করতেছো, তখন গভীরতা হবে এতটুকু উপরিতল থেকে, যেখানে শুরুতে হচ্ছে আমাদের তরল বা লিকুইড আছে সেইখান থেকে হিসাব করতে হয়। তোমাকে বললাম এ বিন্দু কতটুকু গভীর, তখন হিসাব করতে হবে এতটুকু, এতটুকু হবে তখন গভীরতা এইচ এ। সেকেন্ডটা হচ্ছে এইচ বি, এন্ড লাস্ট ওয়ান ছিল এইচ সি। নেক্সট হচ্ছে রো। রো হচ্ছে তরলের ঘনত্ব, যে তরলে চুবাবা সেই তরলের ঘনত্ব। জি কি? জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। একদম সিম্পল বেসিক, প্রমাণে আর গেলাম না, আমরা চলো সামনে ম্যাথের দিকে চলে যাই। কি বলছে দেখো, একটা পুকুরের গভীরতা যদি 3 মিটার হয়, একটা পুকুরের গভীরতা কত বলো? 3 মিটার, তাহলে উহার তলদেশে চাপ কত? ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা, পি ইকুয়াল টু এইচ রো জি। চলো অ্যাপ্লাই করে ফেলি। পি ইকুয়াল টু আমরা জানি এইচ রো জি। এইচ কত বলো? 3 মিটার। রো কত? পুকুর, পানি আছে মানে 1000, আর জি হচ্ছে 9.8। চলো ক্যালকুলেটর হাত দাও, দিয়ে আমাকে অ্যান্সারটা তোমরা জানাই দাও তো কত হয়। তোমরা বলতেছো ভাইয়া এটা আনসার 2.94। 2.94 ইন্টু 10⁴ অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, 2.94 ইন্টু 10⁴ প্যাসকেল। ভেরি গুড, ভেরি গুড, অ্যান্সার হচ্ছে 2.94 ইন্টু 10⁴ প্যাসকেল। চলেন সামনের দিকে মুভ করি, দেখি এর পরে কি আছে। আচ্ছা, একটা ছবি দেওয়া আছে, ছবি দেখে কি বলছে? পাত্রের নিম্নতলে কি পরিমাণ চাপ অনুভূত হবে। ওকে, বলো চাপের ফর্মুলা কি? আমরা কি জানি? পি সমান এইচ রো জি। পাত্রের নিম্নতলে মানে এই জায়গায় চাপটা বের করতে বলছে, যেখানে একদম পানি নিচে আছে। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, কতটুকু দেওয়া আছে দেখো তো। কেরোসিন আছে এতটুকু অংশ জুড়ে, এতটুকু কত? 20 সেন্টিমিটার। তো হয়েই গেল। 20 সেন্টিমিটার মানে হচ্ছে 20/100.2 ইন্টু রো হচ্ছে কেরোসিন 800 বলে দেওয়া আছে এই যে গিভেন। আর জি কত বলো তো? ইন্টু 9.8। একটু ক্যালকুলেট করি চলো। 0.2 ইন্টু 800 ইন্টু 9.8, এটা আসে 1568 প্যাসকেল। 1568, ইউর অ্যান্সার ইজ এ। সো চলো এরপরে আমরা সামনের দিকে মুভ করি, দেখি এরপরে আমাদের কি আছে। কি বলছে? স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ কেমন হয়? পি সমান তুমি জানো এইচ রো জি, তাহলে বলো পি এর সাথে আমাদের এইচ এর সম্পর্ক কেমন? সমানুপাতিক না? সো গভীরতার কি হয়? সমানুপাতিক হয়। একদম বেসিক একটা প্রশ্ন। নেক্সট, আমাদের এখানে একটা কি চলে আসছে বলতো? রিটেন কোশ্চেন চলে আসছে। রিটেন কোশ্চেনটা কোয়াইট ইজি, আসলে এত কঠিন কিছু না। জাস্ট ভ্যালু গুলো বসাবা, ইনপুট দিবা, দেখবা যে সলিউশন হয়ে যাবে। কি চাইছে? সিলিন্ডারের তলদেশে পানির চাপ। ওকে, কোনো ব্যাপার না। খেয়াল করে দেখো, এই যে সিলিন্ডারটা, এটা হচ্ছে তলদেশ, এই অংশটা, এটা হচ্ছে কতটুকু দেখাই যাচ্ছে? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার মানে হচ্ছে 0.12 মিটার। ওকে, সো পি ইকুয়াল টু নো এইচ রো জি। এইচ হচ্ছে 0.12, রো কত? পানি বলে দিছে 1000, জি হচ্ছে 9.8 এত প্যাসকেল। ক্যালকুলেটর হাত দাও। 0.12 ইন্টু 1000, 9.8, এটা আমার আসে 1176 প্যাসকেল।
1176 প্যাসকেল। দেখো মিলাই দেখো এটা আমাদের ঠিক আছে নাকি। আমার মনে হয় এটা আমাদের ঠিক আছে। এবং দেখো এই ধরনের ম্যাথ কিন্তু আমরা শুরু থেকেই করে আসতেছি। আজকে শুরু থেকে যখন আমরা পড়তেছি আমরা কিন্তু ফার্স্টে চাপ নিয়ে পড়ছি, চাপ নিয়ে পড়ার পরে আমরা কিন্তু ঘনত্ব নিয়ে পড়লাম, এবং ঘনত্ব নিয়ে পড়ার পরেই কিন্তু আমরা এই টাইপের ম্যাথ গুলো সলভ করতেছি। পি সমান এইচ রো জি, পি সমান এইচ রো জি। তো পি সমান এইচ রো জি বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা তোমাদের একটু বুঝাইলাম। এবার চলো আমরা সামনের দিকে মুভ অন করি। আমাদের নেক্সট ম্যাথে যাই। আবার দেখো সেম টাইপ ম্যাথ, যে কূপের তলদেশে পানির চাপ কি বলছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা নেট সিলিন্ডারকে 12 মিটার গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো। সিলিন্ডারের ভর এত, পানির ঘনত্ব এত। আচ্ছা ঠিক আছে। তো বলে দিছে কূপের যে গভীরতা সেটা কত, 12 মিটার। এইচ ইজ গিভেন। সো পি ইকুয়াল টু এইচ রো জি। এইচ হচ্ছে 12, রো কত বলো, এটা পানিপূর্ণ কুয়া। পানিপূর্ণ কুয়া হলে রো এর মান ডেফিনেটলি কত হবে, 1000 হবে, এবং জি হবে কত, 9.8 এত প্যাসকেল। তো চলো এটা আমরা ক্যালকুলেট করে দেখি যে অ্যান্সারটা আমাদের কত চলে আসে। জাস্ট ভ্যালুগুলো বসাও, ভ্যালুগুলো বসাইলে দেখবা যে এটা একটা সুন্দর আমাদের চলে আসবে। কত আসতেছে দেখো তো, দাঁড়াও, 12 × 1000 × 9.8, এটা আসে হচ্ছে 117600 এত প্যাসকেল। সো তোমরা একটু ভাবো এটা নিয়ে, মিলাই দেখো তো যে ভাইয়ার সাথে তোমাদের এটার অ্যান্সার মিললো নাকি, নাকি আমাদের অ্যান্সারে কোনো অসামঞ্জস্য আসলো। একটু মিলাই দেখে তোমরা আমাকে শিওর করো, এটার অ্যান্সারটা জানাও। ঠিক আছে, আমার মনে হয় তোমাদের সাথে ভাইয়ার অ্যান্সারের সব পুরাটাই ঠিক আছে, কোনো প্রকারের ঝামেলা হয় নাই আমাদের। সো আমরা সামনের দিকে চলে যেতে পারি। ইয়েস, সো লেটস মুভ অন। এবার দেখি কি আছে, দৃশ্যকল্প 1 আছে, দৃশ্যকল্প 2 আছে, দুইটা দৃশ্যকল্প আছে। ওকে, আগে প্রশ্ন দেখি। দৃশ্যকল্প 1-এ এ ও বি এর মধ্যে কোনটির ব্যবহার দ্বারা বায়ুচাপ পরিমাপ করার যন্ত্র গঠন করা সুবিধাজনক, বিশ্লেষণের মাধ্যমে মতামত ব্যক্ত করো। দৃশ্যকল্প 2 এর কোনো দরকার নাই, এটা মেবি গ নাম্বার প্রশ্নের জন্য ছিল। আমরা আগে ছিল দৃশ্যকল্প 1 পড়ি। দুইটা তরল পদার্থ এ আর বি, যাদের ঘনত্ব যথাক্রমে 1000, মানে এটা হচ্ছে পানি, আর একটা হচ্ছে 13600 মানে পারদ। হ্যাঁ, পারদের তো মনে হয় 13600 তো। আচ্ছা ঠিক আছে, স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে 1.01 × 10⁵ প্যাসকেল, আর জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এভরিথিং ইজ গিভেন। আমাদেরকে বের করতে বলছে যে এ আর বি এর ভিতরে কোনটা, মানে বায়ুচাপ পরিমাপ করার জন্য তুমি যন্ত্র তৈরি করবা, কোনটা সুবিধাজনক। ভাই এই ধরনের ম্যাথ আবার কেমনে কিভাবে সলভ করবো, এটা তো প্যানিক করে ফেলতেছে। এই ম্যাথটা তো কঠিন মনে হচ্ছে। আসলে ম্যাথটা কঠিন না, ম্যাথটা একটু চিন্তার বিষয়। একটু চিন্তা করলে তুমি এই ধরনের ম্যাথ তুমি সুন্দর মতো সলভ আউট করে ফেলতে পারবা। ভাইয়া তাহলে কিভাবে সলভ করবো এটা আমরা, চলো সেটা আমরা দেখি। প্রথমত এখানে দৃশ্যকল্প কয়টা আছে বলতো, আমাদের একটা দৃশ্যকল্প এখানে আলোচনা করতে হবে, আমাদের কিন্তু দুইটা দৃশ্যকল্পের এখানে কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের টার্গেট অনুযায়ী দেখো, ফার্স্টে হচ্ছে এ, এ একটা হচ্ছে তরল, আরেকটা আমরা চিন্তা করবো কার জন্য বলতো, বি তরলের জন্য। সো দুইটা তরলের জন্য তোমরা হয়তো বা জানো যে আমাদের বায়ুচাপ পরিমাপ করার জন্য যে যন্ত্র লাগে তাকে বলা হয় ব্যারোমিটার, এবং যন্ত্রটা কিন্তু ক্ষেত্রে এরকম একটা কাঁচ নল লাগে, তাই না, একটা নল লাগতে হয়, কাঁচ নল রাখে, কাঁচ নল থেকে আমরা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে পরিমাপ করি তোমার হচ্ছে বাতাসের চাপ কত, হাবিজাবি টরিসেলের পরীক্ষাটার মতো অনেকটা। সো তোমার আমার টার্গেট হচ্ছে এইচ বের করে দেখবো যে এ তরলের জন্য আমাদের এই কাঁচ নলটার হাইট কত নিতে হবে, আবার বি তরলের জন্য আমাদের কাঁচ নলটার উচ্চতা কত নিতে হবে। এই জিনিসটা তুমি আমি পরিমাপ করে দেখবো, এটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি কোন তরলটা নেওয়াটা সুবিধাজনক, কোনটা নিয়ে কাজ করলে কাজটা সহজে সলভ করা যাবে। তো চলো এটা আমরা একটু একটু করে বের করে দেখি যেটা কিভাবে সলভ করা যায়। তবে কিভাবে করব, একদম শুরুতে আমরা চলে করি এ তলের জন্য। তাহলে পি সমান তুমি জানো এইচ রো জি, তাহলে বলো এইচ এই ক্ষেত্রে কি হবে, পি বাই রো জি। পি কত দেখো তো, প্রেসার বলে দিচ্ছে 1.01 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই রো। এ তলে ঘনত্ব কত, 1000, আর জি এর মান কত, 9.8। এভরিথিং গিভেন। তাহলে এ তরলে যদি আমি মনে করো বায়ু চাপ পরিমাপ যন্ত্র ইউজ করতে চাই, তাহলে কতটুকু উচ্চতার কাঁচ নল লাগবে, চলো আমরা ক্যালকুলেট করে বের করি। 1.01 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8, এটা আসে হচ্ছে 10.3 মিটার। 10.3 মিটার।
আবার যদি তোমরা বি তরলের জন্য হিসাব করো, পি প্রাইম সমান এইচ প্রাইম রো প্রাইম জি, চলো করি। তাহলে দেখো তো এইচ প্রাইম কত আসে, পি প্রাইম বাই রো প্রাইম জি। পি প্রাইম কত, 1.01 ইন্টু 10⁵ বলে দিছে। রো হচ্ছে 13,600 ইন্টু জি হচ্ছে 9.8। চলো এটা আমরা সলভ করে দেখি কত আসে। জাস্ট চেঞ্জ করতে হবে, 13,600, 13,600 এটা আসতেছে হচ্ছে 0.76 মিটার। দ্যাট মিনস 76 সেন্টিমিটার। তাহলে বলো, খেয়াল করে দেখো যে বি তরলের জন্য আমাদের যে হাইট লাগতেছে সেটা মাত্র কতটুকু, 76 সেন্টিমিটার আমাদের প্রয়োজন। আর এ তরল হিসাব তুমি যদি ইউজ করো তাহলে হাইটটা কতটুকু লাগবে, 10.3 মিটার। সো ডেফিনেটলি আমাদের বি তরলটা ব্যবহার করা কি হবে, সুবিধাজনক। কারণ যত বড় তুমি, যত উচ্চতার তুমি যত কাঁচ নল নিবা, তত কিন্তু তোমার কষ্টটা বেশি হবে, এটা ক্যারি করতে প্রবলেম হবে। এখানে তোমার হচ্ছে যে ইফেক্ট আসতেছে সেগুলো দেখতে কষ্ট হবে। সো ডেফিনেটলি তোমাকে যে কাজটা করতে হবে এক্ষেত্রে বি তরল নিতে হবে, এবং বি তরলটা ছিল পারদ, কারণ 76 সেন্টিমিটার উচ্চতা হয় সাধারণত পারদের জন্য। সো চলেন আমরা সামনের দিকে মুভ করি। এবার দেখো কি আছে, এবার আমাদের টপিক হচ্ছে আর্কিমিডিসের সূত্র। এখন আমরা পড়াশোনা করব আর্কিমিডিসের সূত্র নিয়ে। ওকে, নো প্রবলেম। কি বলছে দেখো, কোন বস্তুকে প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ প্রবাহী অপসারণ করে ততটুকু প্রবাহীর সমান ওজন বস্তুর ওজন থেকে কমে যায়। প্রবাহী মানে কি আগে সেটা বুঝাই। প্রবাহী মানে হচ্ছে লিকুইড প্লাস গ্যাস, তরল প্লাস গ্যাস দুইটা মিলে হয় প্রবাহী, অর্থাৎ যে প্রবাহিত হতে পারে তাকে বলা হয় প্রবাহী। আর্কিমিডিসের প্রিন্সিপালটা কেমন, তোমরা ডান দিকের ফিগারটা দেখো, সবার শুরুতে খেয়াল করে দেখো যে আমাদের এখানে একটা বস্তুকে আমরা ঝুলাই দিছি, একটা তোমার হচ্ছে মনে করো ওজন মাপার যন্ত্রের সাহায্যে সাপোজ মনে করো। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে এই বস্তুটার ওজন হওয়ার কথা ছিল কতটুকু, 6 নিউটন। ঠিক আছে, মানে বস্তুটার বাতাসে ওজন, বাতাসে যদি ওজন মাপি, ওজন কত ছিল বলো, 6 নিউটন ছিল। কিন্তু যেই মাত্র তুমি এটা মাপলা পানির ভিতরে, তখন দেখো কতটুকু ওজন ওরা পাইছে বলো তো, ওরা ওজন কিন্তু তখন পাইছে 4 নিউটন। কতটুকু ওজন হারাই গেছে বলো, মানে একটা বস্তুর ওজন বাতাসে ছিল কতটুকু, 6 নিউটন, যখন এটাকে তুমি পানির ভিতর নিয়ে গেছো ওজনটা হয়ে গেছে 4 নিউটন, অর্থাৎ 2 নিউটন ওজন কিন্তু এখান থেকে হারাই গেছে, তাই না? এর মানেটা বুঝো, তুমি একটা অবজেক্টকে পানির ভিতরে মনে করো নিমজ্জিত করলা, সাপোজ এটা আংশিকও করতে পারো সম্পূর্ণভাবেও করতে পারো, এটা কোনো ইস্যু না। নিমজ্জিত করার পরে তুমি দেখলা, তুমি যখন অবজেক্টটাকে পানিতে এভাবে নিমজ্জিত করছো, নিমজ্জিত করার পরে দেখলা যে বস্তুটার বাতাসে ওজন, বাতাসে ওজন ছিল কতটুকু, 6 নিউটন, বাট পানির ভিতরে ওজন হয়ে গেল কতটুকু, 4 নিউটন। তাহলে খেয়াল করো তো কিছুটা ওজন কি হয়েছে এখানে, হারাই গেছে বা কমে গেছে। তাহলে দ্যাট মিনস যেহেতু 6 নিউটন নিচের দিকে যাচ্ছিল, 4 নিউটন এখন 4 নিউটন নিচের দিকে যাচ্ছে, মানে আমাদের হচ্ছে যে ওজনটা, তাহলে বলো তো ওজন কতটুকু কমে গেছে, তুমি নিজে আমাকে বলো তো, 2 নিউটন কমে গেছে। ডেফিনেটলি কেউ নিচ থেকে এর উপরে একটা ঊর্ধ্বমুখী বল দিছে, কতটুকু ঊর্ধ্বমুখী বল দিছে বলো তো, নিচ থেকে এর উপরের দিকে 2 নিউটন একটা ঊর্ধ্বমুখী বল দিছে ডেফিনেটলি, কারণ টোটাল ছিল 6 নিউটন, এখন আছে 4, তাহলে নিচ থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী একটা লব্ধি বল আছে, কতটুকু আছে বলো, 2 নিউটন। এই 2 নিউটন বলকেই বলা হয় প্লব বল, অনেকে প্লবতা বলে বা বুয়েন্ট ফোর্স বলে, ঠিক আছে। এবং লক্ষ্য করে দেখবা যে 2 নিউটন ফোর্স দিয়ে যেহেতু নিচ থেকে উপরের দিকে এরকম করে চাপ দিতেছে বস্তুকে, সেই সাথে সাথে কিছু তরল কি হয়ে যাবে, উপরের দিকে অপসারিত হবে, কিছু তরল উপরের দিকে অপসারিত হবে, কারণ অবজেক্টটাকে যখন তুমি পানির ভিতরে ডুবাইছো তখন নিচ থেকে 2 নিউটন বল আসছে। সো 2 নিউটন ওজনের তরল কি হয়ে যাবে, উপরে এভাবে অপসারিত হবে। এই অপসারণটা এখানে এই যে আলাদা একটা বাক্সে পরিমাপ করছে ওরা, এবং দেখছে কতটুকু বলতো, 2 নিউটন। অর্থাৎ আমরা বলতে পারি প্লববলটা হচ্ছে কার সমান, অপসারিত তরলের ওজনের সমান। তুমি এখন বলবা ভাইয়া বুঝলাম সবকিছু, কিন্তু এখানে কেজি কেজি কেন দিচ্ছে, এগুলোকে বলে কেজি ওয়েট, মানে 2 কেজির সাথে 9.8 তুমি গুণ করে নিবা, এভাবে বলবা 2 কেজি ওয়েট 2 নিউটন। মানে আমরা এখানে জাস্ট কেজিটা না বলে এই টার্মগুলো তোমাকে নিউটনে দেখাইছি, যাতে করে তোমার আর সেই চিন্তাটা না করতে হয়, সেগুলো আমরা সব নিউটন লিখে দিই, তোমাদের তাহলে আর প্যারাটা হবে না।
সহজে বুঝতে পারবা। এই কেজি থেকে নিউটন কিভাবে করতে হয়, কেজিকে 9.8 তে গুণ দিলেই সেটা নিউটনে কনভার্ট হয়ে যায়। তাহলে আর্কিমিডিসের সূত্র কি ছিল, একটা বস্তুকে যদি তুমি আংশিক বা সম্পূর্ণভাবে তরলে নিমজ্জিত করো, তাহলে বস্তুটার ওজন কি হয় জানো, কিছুটা কমে যায়, হারায় যায়। কিভাবে? মনে করো বস্তুটার বাতাসে ওজন ছিল 6 নিউটন, যখন তুমি সেটাকে তরলে নিমজ্জিত করছো তখন ওজনটা কত হয়ে গেছে বলো তো, 4 নিউটন। মানে কি 2 নিউটন ওজন হারায় গেছে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে কেউ 2 নিউটন বল প্রয়োগ করতেছে। এই বলটা অ্যাকচুয়ালি তরলই করে বা প্রবাহী করে। এই বলটাকে বলা হয় প্লব বল বা অপসারিত তরলের ওজনের সমান বল। কেন? কারণ যখন 2 নিউটন বল নিচ থেকে উপরের দিকে আসে এভাবে, তখন সে কি করে, তরলকে উপরের দিকে এরকম ছিটকে ফেলে দেয়, অপসারিত করে। সো ডেফিনেটলি 2 নিউটন ওজন নিচ থেকে আসতেছে, 2 নিউটন ফোর্স আসতেছে, 2 নিউটন ঊর্ধ্বমুখী বল আসতেছে, কতটুকু তরল অপসারিত হবে বলো, 2 নিউটন। সো এটা হচ্ছে আমাদের আর্কিমিডিসের সূত্র। আমার মনে হয় তোমরা মোটামুটি ধরতেই পারছো। সো প্রথম প্রশ্ন দেখো, এমসিকিউ রিলেটেড একটা প্রশ্ন এখানে কি দেওয়া আছে, তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন? এতক্ষণ ধরে বললাম যে ঊর্ধ্বমুখী বলের জন্য কিংবা প্লবতার জন্য বা প্লব বলের জন্য। আর্কিমিডিসের সূত্রটা লেখো। সো আমাদেরকে এখন লিখতে হবে আর্কিমিডিসের সূত্র। আমরা কিভাবে আর্কিমিডিসের সূত্র লিখবো? বেসিক জিনিস, যে একটা প্রবাহিতে প্রবাহিতে যে প্রবাহিত হতে পারে, প্রবাহিতে কি করতে হবে দেখো তো, আংশিক বা সম্পূর্ণভাবে যদি কোনো একটা বস্তুকে আমরা নিমজ্জিত করি প্রবাহিতে, আংশিক বা সম্পূর্ণভাবে বস্তুকে নিমজ্জিত করলে বস্তুর হারানো ওজন, যতটুকু ওজন হারায় যায় বস্তুর হারানো ওজন, সেটা কার সমান হয়? অপসারিত, বস্তুর হারানো ওজন অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়। এটাই হচ্ছে আমাদের আর্কিমিডিসের সূত্র। তো সামনে যাই, চলো দেখো কি বলছে। এটা একটা সুন্দর প্রশ্ন দেখে মনে হচ্ছে যে একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল হচ্ছে কতটুকু। একটা আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল হচ্ছে 25 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, একে পানির মধ্যে ডুবানো হলো। ওকে, পানির ভিতরে আমরা ডুবাই দিছি। পানির ঘনত্ব 1000 কেজি/মিটার কিউব। পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 5 সেন্টিমিটার, ব্লকের উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার, ব্লকের ভর কত বলছে, 200 গ্রাম চাইছে, এবং বলছে পানিতে ওজন 1.47 নিউটন। ঘ নাম্বার, এটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা। একটা রচনামূলক প্রশ্ন, তাই না? কিন্তু মন কথা হচ্ছে এত কঠিন হবে না, আমরা খুব সহজ করে সলভ আউট করে ফেলবো, টেনশনে কিছু নাই। প্রথমত দেখো, পানিতে ওজন দেওয়া আছে, কতটুকু দেওয়া আছে পানিতে ওজন দেওয়া আছে 1.47 নিউটন। সো আমরা ধরে নিই যে ডাব্লিউ, ওজন কোথায়, ওয়াটার, কত দেওয়া আছে, 1.47 নিউটন। সো চলো ডাব্লিউ এয়ার বা বাতাসে ওজন আমরা বের করব। হ্যাঁ, বাতাসে ওজন কিভাবে বের করা যায়, কোনো ব্যাপারই না বাতাসে ওজন বের করা। বাতাসে ওজন বের করবো আমরা নর্মাল এমজি দিয়ে। দেখো তো বস্তুর ভর দেওয়া আছে নাকি, বস্তুর ভর বলে দেওয়া আছে 200 গ্রাম। সো কোয়াইট ইজি, 200/1000 ইন্টু জি হচ্ছে 9.8, কত হয় দেখো তো। আমাদের এটা বুঝে যাচ্ছে 200/1000 ইন্টু 9.8, 0.2 ইন্টু 9.8, এটা আসতেছে হচ্ছে 1.96 নিউটন। এটা কি আমাদের বাতাসে ওজন। তাহলে বলো হারানো ওজন কতটুকু। সুতরাং হারানো ওজন যদি আমরা বের করতে চাই, হারানো ওজন কতটুকু, ডাব্লিউ এয়ার মাইনাস ডাব্লিউ ওয়াটার, তাই না? তো কত, 1.96 মাইনাস 1.47, মাইনাস করো, ক্যালকুলেটর হাত দাও। 1.96 মাইনাস 1.47, এটা আসে 0.49 এত নিউটন। হারানো ওজন বের হয়ে গেল। এখন তোমাকে প্রমাণ করতে হবে অপসারিত তরলের ওজন এবং এই হারানো ওজন দুইটা সমান, তাহলে এটা আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে। এখন আমাদের টার্গেট কি বের করবো বলো, অপসারিত তরলের ওজন। চলো বের করি। অপসারিত তরলের ওজন বের করার ফর্মুলা কই ভাইয়া, এটা তো বললামই না, এটা না পড়ে কেমনে কি। আচ্ছা ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি তোমাদেরকে, একটা সেকেন্ড হোল্ড করো। প্লবতা কি বা প্লববল কি, একটু আগে তোমাদেরকে পড়াইছি। প্লবতা বা প্লববল হলো ঊর্ধ্বমুখী লব্ধি বল, এটা হচ্ছে কি হারানো ওজন,
একটু আগে তোমাদেরকে বলছিলাম ওই যে নিচ থেকে যে ঊর্ধ্বমুখী বলটা আসতেছিল ওইটাই কি ছিল, অপসারিত প্রবাহের ওজনের সমান ছিল। অতটুকুই তো হারানো ওজন ছিল, যে 2 নিউটন। 6 ছিল অ্যাকচুয়ালি, বাট পাইছো পানির ভিতরে 4, 2 নিউটন হারাই গেছে কেন? ঊর্ধ্বমুখী বলের জন্য। এই কারণেই আমরা যখন তরলে কোন একটা বস্তুকে নিমজ্জিত করি তখন কিছুটা হালকা বলে মনে হয় বস্তুকে, কারণ তরল নিচ থেকে উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল দেয়। এই যে ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লব বল, এই এফ সমান কি লেখা যাবে, এম জি। আচ্ছা, এম মানে আবার কি, ভিরো। সো লেখা যাবে এ প্লব বল ইকুয়াল টু এফ বি ইকুয়াল টু কি বলতো, ভিরো জি, বা বুয়েন্ট ফোর্স হচ্ছে কি, ভিরো জি। যেখানে মাথায় রাখতে হবে ভি হচ্ছে বস্তুর আয়তন, কারণ তুমি কোন বস্তুটাকে কতটুকু চুবাইছো ওই বস্তুটার আয়তন হচ্ছে ভি। আর রো হচ্ছে প্রবাহীর ঘনত্ব, এটা মাথায় রাখবা। রো কিন্তু বস্তুর না, রো হচ্ছে লিকুইড অথবা গ্যাসের, মানে কোন লিকুইড বা গ্যাসের ভিতরে তুমি বস্তুটাকে নিমজ্জিত করছো ওই লিকুইডের জন্য রো। আর এম হচ্ছে বস্তুর সম আয়তন অপসারিত প্রবাহের ভর, মানে তুমি যখন বস্তুটাকে চুবাইছো তখন কি বস্তুর যতটুকু আয়তন, মনে করো বস্তুর আয়তন এতটুকু, বস্তুর আয়তনের সমান সমান তরল কি হয়েছে, চারিদিকে ছিটকে পড়ে গেছে। বস্তুর আয়তনের সমান তরলের যে আয়তন হবে তার ভরটাই হচ্ছে সিম্পলি যদি আমরা বলি এম। বস্তুর আয়তনের সমান আয়তনের যে ভর, ওই যে তরলের বা প্রবাহীর বা গ্যাসের, ওইটাকে বলা হয় এই সূত্রে এম। এখন লক্ষ্য করো, আমরা অপসারিত তলের ওজন বের করবো। ডাব্লিউ প্রাইম ধরলাম সমান কি হবে, ভিরোজি। সিম্পল বেসিক ফর্মুলা, ভিরোজি। ভিরোজি বসাইলে দেখবা যে এটা এমনিতেই সলভ আউট হয়ে যাবে। একটা একটা করে মান বসাও, একটা একটা করে করো, দেখবা যে এমনি হয়ে যাবে। দেখো তো বস্তুর আয়তন কত দেওয়া আছে, আহ ক্ষেত্রফল দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার, তারপরে উচ্চতা দেওয়া আছে 2 সেন্টিমিটার। ওকে, ভেরি গুড। তাহলে আয়তন কত হবে, এ এইচ রো জি। এ হচ্ছে দেখা যাচ্ছে কত, 25 × 2, এটা সেন্টিমিটার স্কোয়ার আছে, সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার না, দাঁড়াও, এটা বের করলাম আয়তন, সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবে তো রাখা যাবে না, এটাকে আমরা কনভার্ট করবো কিসে, মিটার কিউবে। কিভাবে কনভার্ট করব, যা বের হবে তাকে তুমি গুণ দেবা কি, ইন্টু 10⁻⁻6। তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে বলো, মিটার কিউবে। কারণ আমরা জানি 1 মিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 10⁻⁻6 মিটার কিউব। কারণ 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻² মিটার। তাহলে কয়টা আছে সেন্টিমিটার বলো তো, 3টা, যেহেতু সেন্টিমিটার কিউব। একটার জন্য হচ্ছে 10⁻², 3 × 2 = 6, 10 কত হবে বলো, -6 হবে। সো ডাব্লিউ প্রাইম হচ্ছে এত, ক্যালকুলেট করো কত আসে দেখো, 50 × 10⁻⁻6 এত মিটার কিউব। এটা হচ্ছে আয়তনটা না, একবারে করে দিতে আরো ভেঙে ভেঙে না করে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের আয়তন। তারপরে সাথে কি আসবে, রো আসবে আর জি আসবে। রো কত বলো, রো কত পানির ভিতরে ডুবাইছো, রো হচ্ছে 1000 আর জি হচ্ছে 9.8। এই হচ্ছে ওভারঅল আমাদের এত নিউটন। একটু যোগ বিয়োগ করিতে চলো তো দেখি কত আসে। ক্যালকুলেট করলে দেখবে এটা আসবে 0.49 নিউটন। তাহলে লক্ষ্য করে দেখো তোমরা, যতটুকু, দাঁড়াও এটা সুন্দর করে লিখে দেই, একটা সেকেন্ড, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। যতটুকু আমাদের কি ছিল বলো, হারানো ওজন ছিল, যদি এটাকে ধরে আমরা ধরে করো এফ ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ প্রাইম, এই দুইটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। সুতরাং আর্কিমিডিসের আর্কিমিডিসের যে সূত্র, আর্কিমিডিসের সূত্রকে কি করে বলতো, সূত্রকে সমর্থন করে। খুব সিম্পল, সিম্পল একটা ইজি কোশ্চেন। সুতরাং আর্কিমিডিসের সূত্রকে কি করতেছে, অবশ্যই আর্কিমিডিসের সূত্রকে কি করে বলো, সমর্থন করে। পারবা না, এ ধরনের প্রশ্ন আসলে আমার মনে হয় তোমরা এমনি সলভ করতে পারবা। এ ধরনের প্রশ্ন আসলে খুব একটা কঠিন না, জাস্ট বসাই দিবা, এমনি দেখবা সুন্দর মতো এটা কি হয়ে যাবে বলো, সলভ আউট হয়ে যাবে। তো চলো সামনের দিকে মুভ অন করি। এরপর টপিক কি, প্লবতা নিয়ে কিছু এমসিকিউ থাকবে, কিছু সিকিউ থাকবে, তাহলে আমাদের মোটামুটি এই লেকচারটা শেষ হয়ে যাবে। দেখো কি আছে, প্লবতা কি, প্লবতা হলো বস্তু কর্তৃক অপসারিত প্রবাহের ওজন, দ্যাটস কুল। লব্ধি ঊর্ধ্বমুখী, বল, এটাও ঠিক আছে। আর ভিরোচি, অ্যান্সার হচ্ছে তিনটাই, 1 2 3। তারপরে চলো সামনের দিকে যাই, দেখি এরপরে কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন হচ্ছে, দাঁড়াও, 200 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি গোলকের অর্ধেক পানিতে ডুবে ভেসে আছে, অর্ধেক ডুবছে অর্ধেক ভেসে আছে। গোলকটি দ্বারা অপসারিত পানির ওজন কত নিউটন?
আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন, সুন্দর মতো সলভ করবা, এমনিতেই আমরা এটা সলভ করে ফেলতে পারবো, আমাদের টেনশনের অ্যাকচুয়ালি তেমন কিছু নাই, সুন্দর করে গুছিয়ে সলভ করলে এটা হয়ে যাবে। সো চলো আমরা এই ম্যাথের সলভের দিকে চলে যাই, দেখি আমরা কিভাবে কি করতে পারি। কি বলছে দেখো, আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে গোলকটা হচ্ছে 200 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট এবং তার অর্ধেক পানিতে ডুবে আছে এবং অর্ধেক ভেসে আছে। গোলকটা অপসারিত পানির ওজন কত নিউটন? আচ্ছা, তাহলে চলো আমরা একটু একটু করে সলভ করা শুরু করি। অপসারিত পানির যে আয়তন কত দেওয়া আছে বলো তো? অপসারিত পানির আয়তন কত দেওয়া আছে বলো? আমাদের প্রশ্ন অনুযায়ী দেখো, 200 সেন্টিমিটার কিউব আয়তন ছিল বস্তুর, ঠিক আছে, তার অর্ধেক পানিতে ডুবে আছে, অর্ধেক পানিতে ডুবে আছে, অর্ধেক ডুবে আছে, তাহলে বলো তো অপসারিত হয়েছে কতটুকু? বাকি অর্ধেক, বাকি অর্ধেক মানে তুমি চিন্তা করো, একটা বস্তু তুমি ডুবাইছো, বস্তুর অর্ধেক পানিতে ডুবছে। আমরা জানি বস্তুর সম আয়তন, বস্তু যতটুকু পানির ভিতর নিমজ্জিত থাকে তার সম আয়তন বস্তুর। আবার ভালো করে শোনো কথাটা, এইটা মনে করো আশেপাশে পানি, এই বস্তুটাকে আমি ডুবাইছি, এই বস্তুর যতটুকু পানির ভিতরে নিমজ্জিত অবস্থায় থাকে তার সম আয়তন প্রবাহী কি হয় বলতো? অপসারিত হয়। এখন বলো, বস্তুটা কি পুরাপুরি নিমজ্জিত করছো? যদি পুরাপুরি নিমজ্জিত করতে তাহলে বস্তুর টোটাল আয়তনের সমান পানি কি হইতো? চারিদিকে অপসারিত হতো। এখন আমরা বস্তুটিকে নিমজ্জিত করছি কতটুকু? অর্ধেক পরিমাণ। তাহলে কতটুকু বলতো পানি এখন অপসারিত হবে? ডেফিনেটলি অর্ধেক পরিমাণ। বুঝতেই পারতেছো? তাহলে আমরা যদি বলি যে অপসারিত পানির আয়তন কত, এটা হবে কত? 200/2 মানে হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে অপসারিত পানির আয়তন। নেক্সট কি বলছে দেখো, অপসারিত পানির আয়তন পেয়ে গেছো তোমরা। আবার তোমরা জানো যে 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু কত লেখা যায় বলতো? 1 গ্রাম লেখা যায়, তাই না? 1 সেন্টিমিটার কিউব পানির যতটুকু মনে করো হচ্ছে ভর হয়, সেটা কতটুকু হয় বলো? 1 গ্রাম হয়, তোমরা জানো। তাহলে তোমরা আমাকে বলো তো যে আমাদের অপসারিত পানির ভর কত? সুতরাং অপসারিত পানির ভর কত হচ্ছে? সিম্পল, 100 গ্রাম হবে। এমনি তো বোঝা যাচ্ছে, 100 সেন্টিমিটার কিউব থেকে 100 গ্রাম মানে কতটুকু? 100/1000, 0.1 কেজি। ডান। এবার বলছে অপসারিত পানির ওজন কত, সুতরাং ওজন কত হবে বলো? ওজন হচ্ছে mg, মানে 0.1 × 9.8। কত আসবে? সিম্পলি জাস্ট যদি ভ্যালু গুলো বসাই দিই আমরা, 0.98 নিউটন। একদম সহজ, অ্যান্সার হচ্ছে 0.98, এই নাম্বারটা। জাস্ট ক্যালকুলেট করলেই সুন্দর মতো তোমরা এগুলো সলভ করে ফেলতে পারবা। এরপরে চলো যাই, সরি, প্লবতার একক কি? প্লবতার একক হচ্ছে নিউটন, কারণ প্লবতা মানে হচ্ছে প্লব বল, আর তোমরা জানো প্লবতা এফ সমান হচ্ছে ভি রো জি। এটা একটা বল, আর বলের একক কি হবে? সিম্পলি বলের একক হবে নিউটন। বলের একক আমরা জানি যে বলের একক কি হবে? বলের একক হবে নিউটন। তো চলো সামনের দিকে মুভ অন করি। এরপরে তারপরে প্রশ্ন হচ্ছে প্লবতা কাকে বলে? প্লবতার সংজ্ঞা কি? যদি তোমাদের পরীক্ষায় কখনো প্লবতার সংজ্ঞা আসে তখন তুমি কিভাবে এটা সলভ করবে বা কিভাবে লিখবা? তো উত্তরটা হচ্ছে এরকম, কোন বস্তুকে যদি আমরা একটা প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি তাহলে বস্তুর ওজন কিছুটা হারিয়ে যায় বলে মনে হয়। বস্তুর এই হারানো ওজন কোথা থেকে আসে বলতো? ওই প্রবাহী কর্তৃক ঊর্ধ্বমুখী লব্ধি বল থেকে আসে। ওই যে প্রবাহী যতটুকু ঊর্ধ্বমুখী লব্ধি বল দিচ্ছে না, সেটাকে বলা হয় কি বলো? প্লবতা। অর্থাৎ প্লবতা কি? প্লবতা হচ্ছে প্রবাহী কর্তৃক প্রযুক্ত, সরি, প্রযুক্ত, দাঁড়াও, ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী লব্ধি বল। এটা কি? হারানো ওজন কেউ বোঝায়। আবার এটা কি হয় বলতো? অপসারিত প্রবাহীর, অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়। আর কখন আমরা প্লবতা বা প্লববল পাই? যখন বস্তুকে আংশিক বা সম্পূর্ণ ভাবে নিমজ্জিত করি তখন। সো কোয়াইট ইজি, তাই না? এমনিতেই তোমরা এটা সলভ করে ফেলতে পারবা, কঠিন কিছু না।
চলো সামনের দিকে যাই। এরপরে প্রশ্ন দেখো, পচা ডিম পানিতে ভাসে কেন? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। প্রশ্ন আসছে যে পচা ডিম পানিতে ভাসে কেন, এটার অ্যান্সারটা কিভাবে দিবা এখন বলো। পচা ডিম পানিতে ভাসে কেন? এই কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যদি আমরা ঘনত্বতে হিসাব দেই, পচা ডিমের যে ঘনত্ব, এই ঘনত্ব হয় পানির ঘনত্বের থেকে কম। এই জন্য পচা ডিম পানিতে ভাসে। পচা ডিমের ভিতরে মনে করো যে মৌলিক যে উপাদানগুলো থাকে একটা ডিমের ভিতরে, সেই উপাদানগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যায়। সো এই ডিমটা অ্যাকচুয়ালি ঘনত্বটা পানি ঘনত্ব থেকে কি হয়ে যায়, কমে যায়। আর যদি প্লবতা দিয়ে একটু ব্যাখ্যা দিতে চাই, সেটাও আমরা দিতে পারবো, একদম দিতে পারবো না যে তা না। সেটা হচ্ছে এরকম করে বলবো যে পচা ডিমের ক্ষেত্রে অপসারিত পানির ওজন, পচা ডিমের ক্ষেত্রে যতটুকু সে পানিকে অপসারিত পানির ওজন পচা ডিমের ওজন থেকে কি হয় বলতো, একটা সেকেন্ড, বেশি হয়। এজন্য পচা ডিম পানিতে ভাসে। ঠিক আছে, মানে পচা ডিমের ক্ষেত্রে মাথায় রাখবা যে অপসারিত পানির যে ওজনটা, যতটুকু পানি সে অপসারিত করতেছে, এটাই কি ঊর্ধ্বমুখী লব্ধি বল, তাই না? এই বলটা ওর ওজন থেকে বেশি। তাহলে বলো, মনে করো এই পচা ডিমটার ওজন হচ্ছে 10 নিউটন, হ্যাঁ, এটা নিচের দিকে যাচ্ছে। আর ঊর্ধ্বমুখী লব্ধি বল বা অপসারিত ডিমের যে ওজনটা, সেটা মনে করো হচ্ছে 15 নিউটন। তাহলে দেখো, এই ডিমের ওজন হচ্ছে 10 নিউটন, আর অপসারিত যে অপ্রবাহিত যে ওজনটা, সেটা কত হচ্ছে 15 নিউটন। ডেফিনেটলি আমাদের এই ডিমটা কিন্তু তখন ডুবে যাবে না, কি হবে, ভেসে থাকবে। সো গুছাই লিখে দিও আর কি তোমরা। নেক্সট প্রশ্ন, পানির মধ্যে ভারী জিনিস উত্তোলন সহজ কেন? বলো, পানির ভিতরে কেন ভারী জিনিস উত্তোলন করা সহজতর, এটার ব্যাখ্যাটা কি? কারণটা হচ্ছে প্লবতা বা প্লববল। প্লববল বা প্লবতা এর মানে আমরা জানি ঊর্ধ্বমুখী লব্ধি বল। আমরা এটা কিন্তু সবাই জানি, প্লবতা মানে কি বলতো, ঊর্ধ্বমুখী লব্ধি বল। তো যখন তোমরা পানির ভিতরে কোনো ভারী জিনিসকে নিয়ে যাও, ধরো একটা ভারী জিনিসকে নিয়ে গেছি আমরা, এই ভারী জিনিসটার মনে করো বাইরে ওজন ছিল ধরো 100 নিউটন, পানির ভিতরে এর ওজনটা ধরো হয়ে গেল 80 নিউটন, কারণ তখন নিচ থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে 20 নিউটন। এজন্য পানিতে পানিতে ভারী বস্তুকে পানিতে ভারী বস্তুকে হালকা মনে হবে। কেন হালকা মনে হবে বলো? হালকা মনে হওয়ার রিজন হচ্ছে ঊর্ধ্বমুখী একটা লব্ধি বল আছে কিছুটা, সে ওজনকে কি করবে, মিনিমাইজ করে দিবে, তাই উত্তোলন করা সহজতর হবে। একদম সহজ হিসাব। সো যদি আমরা সামনের দিকে যাই, এরপরে কিছু আমাদের কোশ্চেন আছে রিটেন, যে একটা একটা করে চলো আমরা সলভ করি। প্রথম কোশ্চেনটা কোয়াইট ইজি, কি বলছে দেখো। একটা বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে, একটা বস্তুর ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো। একটা বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে 300 সেন্টিমিটার স্কোয়ার, উচ্চতা দেওয়া আছে 0.1 মিটার, এবং বস্তুর ভর দেওয়া আছে 5.55 কেজি, 5.5 কেজি, এবং ঢাকা বোর্ডের কোশ্চেন। ওকে, উদ্দীপকের বস্তুটির পানিতে ওজন নির্ণয় করো। সো ম্যাথটা অনেক, সলিউশনটা অনেক সহজ। আমরা জাস্ট সরি আমি একটু চাপ পড়ে গেছে। ম্যাথের সলিউশনটা আসলে সহজ, একদম ইজিলি আমরা করে ফেলতে পারবো। ফার্স্টে দেখো, বস্তুর ভর এম কত দেওয়া আছে, 5.5 কেজি, উচ্চতা দেওয়া আছে 0.1 মিটার, এবং বস্তুর এরিয়া দেওয়া আছে 300 সেন্টিমিটার স্কোয়ার। তো এটাকে যদি মিটারে কনভার্ট করি, তাহলে 300 × 10⁻⁴ এত মিটার স্কোয়ার। ওকে, মোটামুটি আমরা সবকিছুই কভার আপ করে ফেললাম। এটা হচ্ছে 0.1 মিটার, যা যা আছে লিখে ফেলছি। ওকে, সো আরেকটা দিয়ে দিই, জিও দিয়ে দিই, জিও তোমরা জানো 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা আমরা একটা ইনপুট দিয়ে দিলাম। এবার কি কি বলছে আমাদের কোশ্চেনে, কি কি চাইছে দেখো। কোশ্চেনে বলছে যে পানিতে ওজনটা বের করতে হবে। তাহলে বস্তুর আগে বাতাসে ওজন বের করি, ডাব্লিউ এয়ার বের করি চলো। ডাব্লিউ এয়ার কত হবে, এমজি। এমজি এম কত দেখতেই পাচ্ছ, এমজির এম হচ্ছে 5.5 ইন্টু
9.8। চলো একটু ক্যালকুলেটর হাত দেই, দেখি কত আসে। 5.5 ইন্টু 9.8, এটা আসে হচ্ছে 53.9, 53.9 নিউটন। ওকে, এবার আমাদের টার্গেটটা কি? আমরা এটা বের করলাম, এবার আমরা প্লবতা বের করব। হ্যাঁ, প্লবতা বা প্লব বল বের করব। তাহলে এটা আমরা নাম দিলাম, মনে করো এফ বি ইকুয়াল টু, আমরা জানি ভি রো জি, ভি সমান আবার এ এইচ রো জি। সো ভ্যালুগুলো ইনপুট দিই, চলো। এ কত? 300 ইন্টু 10⁻⁻⁴। এইচ কত? 0.1। রো কত? পানিকে অবসান করতেছে না? পানি, হ্যাঁ, তাহলে 1000। আর জি কত? 9.8। কত আসে দেখো তো, ক্যালকুলেট করি চলো। 300 ইন্টু 10⁻⁻⁴, ওকে, ইন্টু 0.1 ইন্টু 1000 ইন্টু 9.8, এটা আসে হচ্ছে 29.4, 29.4 নিউটন। তাহলে পানিতে ডাব্লিউ ওয়াটার কত হবে? পানিতে ওজন কত হবে? ডাব্লিউ এয়ার মাইনাস প্লববল। কত আসে দেখো তো, 53.9 মাইনাস 29.4, এত, দাঁড়াও, এত নিউটন। জাস্ট ভ্যালুগুলো আমরা ইনপুট দিয়ে দিলাম। কত আসে দেখি, 53.9 মাইনাস অ্যান্সার, এটা আসতেছে হচ্ছে 24.5 নিউটন, 24.5 নিউটন। একটু তোমরা মিলাই দেখো যে ভাইয়ার সাথে তোমাদের অ্যান্সার ঠিক আছে নাকি। আমার মনে হয় আমাদের অ্যান্সার সবারই ঠিক আছে। পানিতে ওজন কত আসলো? 24.5 নিউটন। তো এই ম্যাথটাতে কি করলাম আমরা? প্রথমে সবার শুরুতে আমরা যে কাজটা করছি এই ম্যাথের ক্ষেত্রে, আমরা বাতাসে ওজনটা বের করে নিছি, তারপর আমরা কি বের করছি বলো? তারপর আমরা বের করছি প্লবতা, এরপর লাস্টে আমরা বের করছি হচ্ছে পানিতে ওজন। এর পরের ম্যাথ একটু খেয়াল করো তোমরা, দেখো কি বলছে। এখানে দেখতে পাচ্ছ এ বস্তু দেওয়া আছে আর বি বস্তু দেওয়া আছে। বি বস্তুটা কি? একটা সোনার বার, গোল্ড বার, যার বাতাসে ওজন হচ্ছে 10 জি। 10 জি মানে বুঝছো? 10 জি মানে হচ্ছে 10 ইন্টু 9.8, এত নিউটন হবে, একবারে বলে দিলাম। পানিতে ওজন দেওয়া আছে 9.48 জি, মানে 9.48 ইন্টু 9.8 হবে, এত নিউটন হচ্ছে কোথায়? ওয়াটারে ওজন। ঘনত্ব দেওয়া আছে 19,300 কেজি পার মিটার কিউব। তো সোনার বাটিতে খাদ মেশানো আছে কিনা আমরা ঘনত্ব চেক করে দেখবো যে এই ঘনত্ব আর গিভেন ঘনত্ব, আমরা যে ঘনত্ব বের করতেছি সেটা আর গিভেন ঘনত্ব সমান নাকি উল্টাপাল্টা আছে। যদি সমান হয় তাহলে নো খাদ, নো ভেজাল। আর যদি উল্টাপাল্টা হয় তাহলে ডেফিনেটলি কি আছে বলতো, এখানে কোনো না কোনো ভেজাল আছে। তো দেখি এটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো সলভ করা আসলে খুবই সহজ, জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে একটু একটু করে হয়ে যাবে। প্রথমত আমরা চলো পানিতে ওজন বের করি, ডাব্লিউ ওয়াটার বের করি। কি হবে বলতো? ডাব্লিউ ওয়াটার কেন বের করবো? ডাব্লিউ হারানো বের করবো, হারানো ওজন বের করবো। ডাব্লিউ ওয়াটার তো গিভেন। আই হাই রে, কি অবস্থা, ছি 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 ছি। এটা কি হবে বলতো? হারানো ওজন বের করবো আগে আমরা, হারানো ওজন বের করব। হারানো ওজনকে আমরা নাম দিলাম মনে করো ডাব্লিউ দিয়ে। হ্যাঁ, ডাব্লিউ, তাহলে এটা হচ্ছে এয়ার মাইনাস ডাব্লিউ ওয়াটার। কত দেখো তো, 10 into 9.8 minus 9.48 into 9.8, একটু ক্যালকুলেট করতে হবে এই মানটা। ক্যালকুলেট করে চলো দেখি কত আসে। ওকে, দেখো তো কত হয়, এটা মানটা কত আসে। ভাইয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়ারা, তো আমাদের এই ম্যাথটা শেষ এখানে হয়ে গেল, আমরা চলো সামনের দিকে যাই। দেখো এর পরের ম্যাথটা কি, দিনাজপুর বোর্ডে আসছে 2022 সালে। এখানে হচ্ছে একটা সিলিন্ডার দেওয়া আছে PQRS। এই সিলিন্ডারটা হচ্ছে একটা, মনে করো পানির ভিতরে ডুবানো আছে, দেখতেই পাচ্ছ। একদম পানির উপরিতল থেকে সিলিন্ডারের যে গভীরতা, গভীরতা কতটুকু? 12 সেন্টিমিটার দেওয়া। আপার সারফেসটাও দেওয়া আছে 4 সেন্টিমিটার। আর হচ্ছে কি বলে দিছে, এই যে একদম সিলিন্ডারটা যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে? 2 সেন্টিমিটার স্কোয়ার। এভরিথিং গিভেন। চাইছে কি? PQRS বস্তু দ্বারা অপসারিত তলের ওজন বস্তুর হারানো ওজনের সমান হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করে, মানে এটা আর্কিমিডিসের সূত্র প্রমাণ করতে বলছে, সোজা কথা। হ্যাঁ, তো এটা কিভাবে করব আমরা, চলো একটা একটা করে আমরা বের করি। ফার্স্টে আমরা বের করব PQRS বস্তু দ্বারা অপসারিত তলের ওজন। সো আমাদের এটা বের করতে হবে। এট ফার্স্ট হচ্ছে আমাদের, দেখো খেয়াল করো, এরিয়াটা কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার স্কোয়ার।
তাহলে কি লেখা যাবে 2 ইন্টু 10⁻⁻⁴ আমরা কনভার্ট করলাম এটাকে কিসে মিটার স্কোয়ারে এরিয়া পেয়ে গেছি। এরপর আমাদের টার্গেট হচ্ছে আমাদের সিলিন্ডারটার হাইট লাগবে। উচ্চতা কত দেখো তো, খেয়াল করো উপর থেকে তাকাইলে এতটুকু 12 সেন্টিমিটার একদম নিচতল পর্যন্ত, আর উপরতলটা কতটুকু বলো তো 4 সেন্টিমিটার। খেয়াল করে দেখো টোটালটা উচ্চতা কত হবে 12 - 4 সেন্টিমিটার ইকুয়াল টু কত 8 সেন্টিমিটার। সো এটাকে চলো আমরা মিটারে কনভার্ট করে রেখে দেই, কত আসবে 0.08 মিটার। ওকে, কোয়াইট ইজি, এতটুকু তোমরা বুঝতেই পারছো। এবার দেখো জি এর মান বসাইলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর মান বসাই দিলাম আমরা। সো আমাদের এখন টার্গেট হচ্ছে সিলিন্ডারের আয়তন বের করে রাখি চলো। সো সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে কি বলো, ভি ইকুয়াল টু তোমরা জানো পাই আর স্কোয়ার এইচ। সিম্পল একদম, হ্যাঁ পাই আর স্কোয়ার এইচ। মজার ব্যাপারটা হচ্ছে পাই আর স্কোয়ারটাই হচ্ছে এরিয়া। খেয়াল করো আমরা জানি যে সিলিন্ডারের যে এই যে পৃষ্ঠগুলো থাকে, এই যে যে বৃত্তাকার যে পৃষ্ঠগুলো থাকে সারফেস গুলো, সেগুলোর এরিয়া কত বলো পাই আর স্কোয়ার। তাহলে দেখো তো আমাদের এরিয়া কিন্তু একটু আগে বের করছি 2 ইন্টু 10⁻⁴ আর এইচ কত 0.08। এভরিথিং আমরা বের করে ফেলছি, এখন জাস্ট ক্যালকুলেটর হাত দাও। 2 ইন্টু 10⁻⁴ ইন্টু 0.08 এটা আসে 1.6 ইন্টু 10⁻⁵ এত মিটার কিউব। এটা হচ্ছে আমাদের কিসের আয়তন বলতো সিলিন্ডারের আয়তন। আমরা বের করলাম এখন সিলিন্ডারটার আয়তন। সিলিন্ডার আয়তন বের হয়ে গেছে, এখন তোমার টার্গেট হচ্ছে তুমি বের করবা কি অপসারিত অপসারিত তরলের ওজন। কিভাবে অপসারিত তরলের ওজন আমরা W1 ধরলাম হচ্ছে ভি রো জি, W1 ধরছিলাম এবং কি ধরলাম ভি রো জি। ভি কত দেখো তো 1.6 ইন্টু 10⁻⁵, রো কত পানি মানে 1000 আর জি হচ্ছে 9.8। কত নিউটন আসে একটু লক্ষ্য করো তো, নিউটনটা আমরা চলো বের করি। এটা ক্যালকুলেট করে দিলে মান বসাই চলো, এটা আসবে 0.1568 নিউটন। ঠিক আছে, এবার আমাদের টার্গেট কি একটা আমরা বের করে ফেলছি, এবার আমাদের টার্গেট হচ্ছে হারানো ওজন বের করা। ঠিক আছে, তাহলে পি কিউ আর এস যে বস্তুটা আছে এই বস্তুটার প্রকৃত ওজন কতটুকু হবে বলতো। প্রকৃত ওজন যদি আমরা বের করি কি হবে এমজি হবে। সিম্পল, বস্তুর ভর মনে করো এম, বস্তুর ভরটা দেওয়া আছে এম, তাহলে প্রকৃত ওজন কতটুকু হবে এমজি হবে। তাহলে এটার মনে করো যখন পানিতে চুবাবা তাহলে পানিতে পানিতে ওজন বা আপাত ওজন কি হবে কিছুটা কমে যাবে, কি হবে এমজি মাইনাস বলো ভি রো জি, অর্থাৎ প্লবতা বা প্লব বলটাকে বাদ দিতে হবে যখন এটা আমরা পানিতে ওজন নেব। তাহলে তোমাকে আমি যদি বলি তাহলে সুতরাং হারানো ওজনটা কতটুকু, হারানো ওজন কতটুকু, হারানো ওজনটা কতটুকু কি হবে বলতো প্রকৃত ওজন বা বাতাসে ওজন, এই যে বাতাসের যে ওজনটা আছে মাইনাস পানিতে ওজন এমজি মাইনাস ভি রো জি। কি হয় দেখো তো এমজি মাইনাস এমজি মাইনাস মাইনাসে প্লাস ভি রো জি, এমজি এমজি কাটা আর ভি রো জি মাত্র আমরা বের করছি W1, এটা কত আসছে বলো 0.1568 এত নিউটন। খেয়াল করে দেখো তোমরা আমাদের একদম আমরা প্রমাণ করে ফেললাম যে অপসারিত অপসারিত তরলের ওজন আর বস্তুর হারানো ওজন এই দুইটা কি আসছে বলতো আমাদের সমান আসছে। সো এটা গাণিতিক ভাবে আমরা প্রমাণ করে দেখাইছি। আমরা কি প্রমাণ করে দেখাইছি গাণিতিক ভাবে বলতো বস্তুর হারানো ওজন কার সমান অপসারিত তরলের ওজনের সমান। সেটা আমরা প্রমাণ করে দেখাইছি। সো এই ধরনের প্রশ্ন আসলে একদমই প্যারা খাবা না, সুন্দর মতো আর্কিমিডিস এর ফর্মুলা তোমরা প্রমাণ করে দেখাইতে পারো। সো ভাইয়া পুরো এই ছিল আমাদের আজকের লেকচার 1। সো বিশ্বাস রেখো বুকের ভেতর প্রত্যয় অনুভবে স্বপ্ন জয় যুদ্ধে এবার সফল তুমি হবে, এই স্লোগান দিয়ে শেষ করতেছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে লেকচার 2 তে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্টিল দেন আল্লাহ হাফেজ।